শরীরে যেকোনো রোগব্যাধি বাসা বাঁধলে আমরা ডক্টরের কাছে গিয়ে ১ম যে কোয়েশ্চেনটা করে থাকি সেটা হচ্ছে যে, কোন খাবার আমি খাবো আর কোন খাবার আমার খাওয়া যাবে না। তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দীর্ঘদিনের খাদ্যাভ্যাসের কারণে আমাদের অনেকেরই কিন্তু দেখা গেছে যে হার্টের সমস্যা তৈরি হয়েছে। করোনারি সিরিজের এই আলোচনাগুলোর মধ্যে আমরা ১ম যে আলোচনাটা করেছিলাম যে কোন সাইন বা সিম্পটম দেখলে আপনি বুঝবেন যে আপনার হার্টের সমস্যা আছে। সেই ভিডিওটা না দেখে থাকলে আপনি এই লিংকে গিয়ে দেখে আসতে পারেন। এবং করোনারি সিরিজের ২য় নম্বর যে আলোচনাটা ছিল সেটা ছিল যে আপনার যদি হার্টের সমস্যা ধরা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কোন কাজগুলো এভয়েড করবেন। আমরা ২য় নম্বর আলোচনা করেছিলাম সেই বিষয় নিয়ে। সেই ভিডিওটাও না দেখে থাকলে আপনি কিন্তু এই লিংকে গিয়ে দেখে আসতে পারেন। এবং ১ম এই আমি যে কথাটি দিয়ে শুরু করলাম যে খাদ্যাভ্যাসের দরুন। তো হার্টের সমস্যা তৈরি হলেও কিন্তু আমরা অবশ্যই কনসার্ন থাকি যে আমরা কি খাবার খেতে পারবো অথবা কি খাবার খেতে পারবো জাস্ট লাইক আদার ডিজিজেস। আপনার অন্যান্য সমস্যা হলেও আপনি যেভাবে চিন্তা করেন যে আসলে আমার কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার খাওয়া উচিত না। এটা সবার একটা কমন কোয়েশ্চেন থাকে ডক্টরদের কাছে। তেমনিভাবে হার্টের সমস্যা থাকলেও আপনার কিছু খাবার কিন্তু প্রেফার করা উচিত এবং কিছু খাবার কিন্তু আপনার এভয়েড করে চলা উচিত। তো করোনারি সিরিজের এই আলোচনার ক্ষেত্রেও আমি মনে করি যে ৩য় নম্বর গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো কোন খাবার আমরা হার্টের সমস্যা থাকলে খেতে পারবো অথবা প্রেফার করব এবং কোন খাবার আমাদেরকে এভয়েড করে চলতে হবে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা করব। এখন ইউনিভার্সিটি ভ্যাকেশন চলছে, ইউনিভার্সিটিতে বড় স্ক্রিনে দেখানোর সুযোগ নেই। আজকে আমরা ঘরে বসেই কিন্তু এই আলোচনাটা শেষ করব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। করোনারি সমস্যা বা হার্টের সমস্যা থাকলে ১ম এই যে খাবারটা আমরা প্রেফার করব সেটা হচ্ছে ফ্রুটস বা ভেজিটেবলস। আমরা রেইনবো কালার অর্থাৎ বিভিন্ন রঙের ভেজিটেবলস এবং ফ্রুটস আমরা আমাদের যদি এভাবে যদি একটা প্লেট আমরা সাজাই তাহলে সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস এবং আ এসেনশিয়াল ফাইবার গুলো আমরা পাবো যেগুলো আসলে হার্ট হেলথ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রেইনবো কালারের যে প্লেটের কথা আমি বললাম, বিভিন্ন রঙের আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার খাবার সঠিক আছে? সাধারণত আমরা বিভিন্ন ভিটামিনস এবং মিনারেলস খুঁজতে গিয়ে বিভিন্ন সবজি খুঁজে থাকি। তো আপনি যেটা করবেন বেশি করে কালারফুল জিনিস কিনবেন। একটা কালারের একটা সবজি কিনলে অন্য কালারের আরেকটা সবজি কিনবেন। তাহলে কিন্তু দেখা যাবে এই রেইনবো কালার যদি আপনি যত বেশি কালারফুল সবজি নেবেন তত বেশি ভিটামিন এবং মিনারেলস এর ভ্যারিয়েন্ট তৈরি হবে আপনার প্লেটের মধ্যে। তো এই রেইনবো কালার সাজাতে হলে আপনি কিন্তু এক্ষেত্রে ফ্রুটস এবং ভেজিটেবলস এর ক্ষেত্রে এখানে গুরুত্ব দিতে পারেন। যেমন বিভিন্ন ধরনের বেরি আছে, হ্যাঁ? ব্লুবেরি, মালবেরি আ বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফল যেগুলি আছে অথবা স্ট্রবেরি এই ধরনের বেরি জাতীয় ফলগুলো আছে এগুলোকে দিয়ে সাজাতে পারেন একটা। আর ফ্রুটস এর ক্ষেত্রে এগুলো গুরুত্ব দিয়ে খেতে পারেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ফাইবারের ক্ষেত্রে বা ভেজিটেবলস এর ক্ষেত্রে ব্রোকলি বা আ ক্রুসিফারাস গোত্রের যে শাকসবজিগুলো আছে যেগুলো স্পেশালি ব্রোকলি এবং আদার্স যে ক্রুসিফারাস গোত্রের সবজিগুলো আছে এগুলোতে গুরুত্ব দিয়ে দেখতে পারেন। এবং বিভিন্ন ধরনের লিফি গ্রিনস বা শাক জাতীয় যেমন বিভিন্ন ধরনের শাকসবজি জাতীয় যেমন পালং শাক, পুঁই শাক, ডাঁটা শাক। এই শাকগুলো কিন্তু আপনি গুরুত্ব দিয়ে খেতে পারেন। তো আপনি এই ভিটামিনস, মিনারেলস এবং ফ্রুটস গুলো বেশি প্রেফার করবেন যদি আপনি হার্টের হেলথ সুস্থ রাখতে চান অথবা আপনি যদি হার্টের সমস্যায় ভোগেন তাহলে এই ভিটামিনস, মিনারেলস সমৃদ্ধ ফ্রুটস এবং ভেজিটেবল গুলো বেশি কিন্তু আপনার প্রেফার করতে হবে। ২য় নম্বর যে খাবারের কথা আমি বলব সেটা হচ্ছে যে হোল গ্রেইনস বা যেমন আপনি স্পেশালি আ আপনি ব্রাউন রাইস অথবা আ আ বাদামি চাল বা ঢেঁকি ছাঁটা চাল যেটাকে আমরা বলি। এরপরে হচ্ছে আপনি দেশি গমের যে আটা আছে এখান থেকে তৈরি করা রুটি অথবা এগুলো খেতে পারেন এবং এর সাথে আপনি কিন্তু ওটস জাতীয় খাবারগুলো খেতে পারেন। তো এগুলো আসলে কি করবে? আপনি যদি ব্রাউন রাইসটা খান তাহলে এবং হোল হুইট যদি আপনি খান, এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় এসেনশিয়াল যে আপনার এনার্জি দরকার বডিতে এটাও ফিল আপ হবে। পাশাপাশি আপনার কিন্তু শরীরে ফাইবারের যে চাহিদা এটা কিন্তু সে ফিল আপ করবে এবং ব্যাড কোলেস্টেরল গুলোকে শরীর থেকে বের করতে সহায়তা করবে। তো এগুলো গেল হচ্ছে ২য় নম্বর এনার্জি সমৃদ্ধ ফাইবারযুক্ত খাবার। এবং ৩য় নম্বর যে খাবারের কথাটি আমরা বলব, যেটা আসলে হার্টের সমস্যা তৈরির প্রধান কারণ বলে থাকি আমরা। হার্টে ব্লক তৈরির প্রধান কারণ সেটা হচ্ছে কোলেস্টেরল এবং ফ্যাট জাতীয় খাবার।
এই ফ্যাটটাকে যদি আপনি ভালো ফ্যাট চুজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার হার্টের সমস্যা নিয়ে মহা বিপদে আপনি পড়তে পারেন। তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি ভালো ফ্যাট চুজ করেন, ভালো কোলেস্টেরল, যেমন আপনি অ্যাভোকাডো, নাটস, এরপরে হচ্ছে ফিশ অয়েল, এই ভালো ফ্যাটগুলো যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার ভালো কোলেস্টেরল বডিতে তৈরি হবে এবং ব্যাড কোলেস্টেরলগুলো কিন্তু বডি থেকে ধীরে, ধীরে বের হয়ে যাবে। পাশাপাশি এই ফ্যাটগুলো কিন্তু আপনার ভালো কোলেস্টেরলগুলোকে রেইজ করতে সহায়তা করবে। বডিতে ভালো কোলেস্টেরল তৈরি করতে এবং ভালো কোলেস্টেরল স্টোর করতেও সহায়তা করবে। যেমন সালমন ফিশ, টুনা ফিশ, এরপরে হচ্ছে ফিশ অয়েল, অ্যাভোকাডো, নাটস, যেগুলো আমি আগেও বললাম। তো এটা হচ্ছে ৩য় নম্বর ফ্যাক্টর, যেটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ৪র্থ নম্বর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কি ধরনের প্রোটিন খাওয়া উচিত। কারণ প্রোটিনই আসলে আমাদের শরীরে সেল রিজেনারেট করতে সহায়তা করবে। আমাদের বডিতে যে সেল রিজেনারেট হবে, এটা কিন্তু সহযোগিতা করবে পরিপূর্ণভাবে প্রোটিন। সো আপনি কি ধরনের প্রোটিন খাবেন? যেমন প্রথমত ভেজিটেবল সোর্সের প্রোটিন আপনি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। যেমন বিনস, বিভিন্ন ধরনের বীজ জাতীয় খাবার যেগুলি, এবং ডাল বা লেন্টিলস, এইগুলো কিন্তু বেশি করে খাবেন, এবং ফিশ বেশি করে খেতে পারেন, মাছ। কারণ বেশিরভাগ মুরগি এবং ফিশটাও খাবেন হচ্ছে আপনি নদীর মাছ খাবেন বা সামুদ্রিক মাছ খাবেন, এবং বেশিরভাগ মুরগির চামড়া আপনি কিন্তু খাবেন না। কারণ আমি ৩য় নম্বর যে পয়েন্টটা আলোচনা করেছি যে ব্যাড ফ্যাট বা ব্যাড কোলেস্টেরল। মুরগির চামড়াতে প্রচুর পরিমাণে কিন্তু ফ্যাট থাকে এবং এটি আপনি খাবেন না। সুতরাং মুরগির চামড়া ছড়ানো দেশি মুরগি খাবেন এবং টোফু জাতীয় খাবারগুলো খাবেন। এগুলো আপনার একদিকে যেমন আপনার বডিতে এনার্জি দেবে প্রচুর পরিমাণে, আপনি বডিটা যে আপনি খাবার খেয়েছেন এটা যে একটা ফুলনেস অনুভূতি, এটা যেমন আপনাকে দেবে, সেই সাথে প্রচুর পরিমাণ এনার্জি দেবে এবং বডির সেল রিজেনারেশন এ সহায়তা করবে। বডিকে হেলদি সেল তৈরি করতে সহায়তা করবে এই প্রোটিন সোর্সগুলি। তো প্রোটিন সোর্সগুলো আপনি এইভাবে দেখবেন যেন, প্রথমত হচ্ছে যে ভেজিটেবল প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন, দ্বিতীয়ত হচ্ছে প্রাণীজ প্রোটিনগুলো খুব একটু বেছে, বেছে খাবেন, যেভাবে আমি বলে দিলাম। ৫ নাম্বার যে খাবারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করব সেটা হলো যে পাতে লবণ খাওয়া বা সোডিয়াম ইনটেক কমানো। এবং সোডিয়াম ইনটেকের কারণে কিন্তু, বা পাতে লবণ খাওয়ার কারণে বা লবণের পরিমাণ বেশি খেলে যেটা হয় সেটা হচ্ছে যে ব্লাড প্রেশারের তারতম্য ঘটে এবং যেটা কিন্তু হার্ট প্রবলেমের ঝুঁকিতে আপনাকে ফেলে দিতে পারে। ২য় নম্বর হচ্ছে সুগার ইনটেক। সুগার ইনটেকের ক্ষেত্রেও কিন্তু আপনাকে খুবই সতর্ক হতে হবে। কারণ আপনি যদি রেগুলার সুগার ইনটেক বেশি করে করেন বা বেশি করে চিনি খান, এবং আপনি যদি মিষ্টি জাতীয় খাবার বেশি করে খেতে ভালোবাসেন, তাহলে আপনাকে এটাকে কিন্তু পরিপূর্ণভাবে বাদ দিতে হবে। কারণ এটার পরিমাণ আপনাকে কমিয়ে ফেলতে হবে কমপক্ষে। কারণ আপনার এটা সুগার যদি আপনি বেশি করে ইনটেক করেন বা চিনি বেশি করে খান, সেহেতু ফ্যাট বাড়বে, শরীরে আপনি মোটা হয়ে যাবেন এবং আপনার ওজন বাড়লে সেক্ষেত্রে আপনার হার্টের প্রবলেমের ঝুঁকিতে আপনি চলে যেতে পারেন। তো এই ২ টি বিষয় আপনাকে খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে। ৫ নাম্বারে যেটা বললাম যে লবণ, পাতে লবণ খাওয়া স্পেশালি, এবং সুগার ইনটেক বা চিনি কম করে খাওয়া। তো আরেকটা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হাইড্রেশন বা প্রপার হাইড্রেশন। আমরা কিন্তু অনেকেই পর্যাপ্ত পরিমাণ পানি খেতে চাই না। তো ৬ নম্বর পয়েন্টে আমি বলব যে আপনি যদি হার্টের পেশেন্ট হয়ে থাকেন বা হার্টের সমস্যা যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি পান করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি আসলে কতটুকু পানি পান করলে বুঝবেন যে আপনি পর্যাপ্ত পানি খেয়েছেন? ২৫০ মিলিলিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি গেলাসে কমপক্ষে ৮ গ্লাস আপনি পানি প্রতিদিন খাবেন। অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে ২ লিটার। ঠিক আছে? ২ লিটার পানি আপনি যদি সারাদিনে খান, তাহলে বলা যেতে পারে যে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করেছেন। রেগুলার যদি এই বিষয়গুলো ফলো করেন, এই খাবারগুলো যদি আপনি খেতে পারেন, তাহলে কিন্তু হার্ট প্রবলেম থেকে আপনি অনেকটাই উপকার পাবেন বলে আশা করা যায়। কিন্তু খেয়াল রাখবেন, যেকোনো বিষয়ে আপনি নিজে ডক্টর হয়ে যাবেন না কখনোই। অবশ্যই আপনি এর পাশাপাশি রেগুলার যে ফলো আপ, রেগুলার যে ডক্টরের সাথে কাউন্সেলিং, অথবা হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হলে ডক্টরের কাছে যাওয়ার যে প্রবণতা, এটা কিন্তু কমিয়ে দেয়া যাবে না, হ্যাঁ? তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনাদের আলোচনা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি, কি ধরনের ভিডিও চান, ভিডিওটি আপনার ভালো লেগেছে কিনা। তাহলে আমিও বুঝতে পারবো আপনারা কি, কি ধরনের আলোচনা আরো চান।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।